সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম। গত 19 জুলাই দেশব্যাপী যে তাণ্ডব হয়েছে তা থেকে রক্ষা পায়নি নরসিংদী কারাগারও। আর এই নরসিংদী কারাগারে যে তালেবানি স্টাইলে হামলা চালানো হয়েছে তা ছিল নজিরবিহীন। দর্শক, আমাদের আজকের পর্ব সাজিয়েছি নরসিংদী জেলা কারাগার নিয়ে। সেখানে কি ঘটেছিল, আসলে কি কারণে এই হামলা হয়েছিল, এসব প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, আর আমরাও এসবের উত্তর খোঁজার চেষ্টা করেছি। দর্শক, দেরিতে হলো আমাদের কাছে কিছু ফুটেজ এসেছে যে সেদিনকার ঘটনার, অর্থাৎ অগ্নিকাণ্ডের কিছু ফুটেজ আমরা পেয়েছি। সেটি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর এসবের পিছনে কি কারণ রয়েছে সেগুলোরও উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকের পর্বে। কারাগারের মতো সুরক্ষিত জায়গায় হামলা কেন ঠেকানো গেল না, সেদিন ঠিক কি ঘটেছিল, এসব প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে সর্বত্র। নরসিংদী কারাগারের ঘটনা তদন্তে ইতিমধ্যেই দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বরখাস্ত করা হয়েছে কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে। 19 জুলাইয়ের হামলায় কারাগারের মূল ফটক, কয়েদখানা, রক্ষীদের ব্যারাক এবং কারা হাসপাতাল সবখানেই অগ্নিসংযোগ করা হয়। বিক্ষোভকারীরা 19 জুলাই শুক্রবার বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা চালান। কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর অস্ত্রাগার থেকে লুটে নেওয়া হয় অস্ত্র। এতে পুরো কারাগার অরক্ষিত হয়ে পড়ে। সেই সুযোগে পালিয়ে যান 826 জন আসামি। কারাগারের ওই অরক্ষিত অবস্থা ছিল 2 দিন। ওই সময় কারাগার থেকে নানা জিনিসপত্র নিয়ে যান অনেকে। পরে 22 জুলাই সোমবার থেকে কারাগারের মূল ফটকে বিজিবি, এপিবিএন, আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নরসিংদী জেলা কারাগারে হামলা নিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার দিন বিক্ষোভকারীদের অবস্থান ছিল নরসিংদীর ভেলানগরের জেলখানার মোড়ে। মোড় থেকে 25 গজের মধ্যে কারাগারের মূল ফটক, আর পুলিশের অবস্থান ছিল স্টেডিয়ামের সামনের সড়কে। বিক্ষোভকারীদের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পারেনি। হামলার ধরন, অস্ত্র ও আসামি লুটের এই ঘটনাকে পরিকল্পিত বলে মনে করেন নরসিংদী জেলা প্রশাসক বদিউল আলম। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা ছাড়া এভাবে কারাগারে হামলা করে অস্ত্র লুট ও আসামি ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। কারাগার দ্রুত ঠিক করে আসামি রাখার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বন্দি রাখার ওয়ার্ড পরিষ্কার করা হয়েছে। নতুন করে 32টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যে, শুধু আমি নয়, সেখানে সরকারের ঊর্ধ্বতন সকল মহলেই পরিদর্শন করেছেন। স্বয়ং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় করেছেন, সচিব মহোদয়রা করেছেন, সবাই পরিদর্শন করেছেন। সেখানে কার কি গাফিলতি আছে সেটি আমাদের এই তদন্ত কমিটি তারা কাজ করে দায় দায়িত্ব সেটা নির্ধারণ করবেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে তদন্ত কমিটি, তার টার্মস অ্যান্ড রেফারেন্সে একটি মাত্র টার্মস অ্যান্ড রেফারেন্স, শুধুমাত্র একটি পয়েন্টে তারা তদন্ত করবেন বলেছেন, যে সেটি হলো কার কি দায় দায়িত্ব, সেটা দায় দায়িত্ব নির্ধারণ করা। কার কি গাফিলতি, কার গাফিলতির কারণে, কার ব্যর্থতার কারণে, কার অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, এই সেটির দায় দায়িত্ব নির্ধারণ নিরূপণ করার ম্যান্ডেট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে তদন্ত কমিটি, সেটিই করবে। জেলা প্রশাসন কর্তৃক যে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির ম্যান্ডেট সেটি একই সাথে ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এবং একই সাথে দায় দায়িত্ব নির্ধারণ করবে, দুটি একসাথেই করবে। কারাগারে এত বড় হামলার ঘটনা ঘটলেও কারারক্ষীরা প্রতিহত করার চেষ্টা করেননি বলে অভিযোগ উঠছে। বৃহস্পতিবার পর্যন্ত এদের প্রায় 500 জন আত্মসমর্পণ করে। তবে এখনও পলাতক রয়েছে অনেক কয়েদি। কারাগারের অস্ত্রাগার থেকে লুট হওয়া 85টি অস্ত্রের মধ্য থেকে 45টি অস্ত্র উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ। বাকি 40টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, তারা 20টি রাইফেল, 10টি শটগান সহ 45টি অস্ত্র ও 1091টি গুলি উদ্ধার করেছেন। আর আপনারা জানেন যে 826 জন যে কয়েদি ছিল, আমরা তাদেরকে আত্মসমর্পণের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে
মাইকিং করা হয়েছে। আমরা থানার পক্ষ থেকেও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। নরসিংদী কারাগার থেকে যারা পালিয়ে গিয়েছিলেন তাদের অনেকেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে কারো কারো সাজার মেয়াদ রয়েছে খুব অল্প দিন, আবার অনেকে নতুন করে মামলার ভয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি কেন তারা এই আত্মসমর্পণ করলেন বা ফিরে এলেন। তাহলে চলুন আবার ঘুরে আসি নরসিংদী থেকে। সকল কারাবন্দীকে জেলা কারাগার নরসিংদী বা নিকটস্থ থানায় এসে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো। কারাগার থেকে পলাতক সব কারাবন্দীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নরসিংদী জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করেন পালিয়ে যাওয়া 481 কয়েদি। এছাড়া 2 নারীসহ 4 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আত্মসমর্পণকারী বন্দীদের হলফনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। ফিরে আসা পলাতক কয়েদিরা গণমাধ্যমের সাথেও কথা বলেন। আমার সাদা 7 বছর মামলা, মার্ডার মামলা। তো যেদিনকে ঘটনা হয়েছে, এর ঘটনার পর থেকে আমরা এখানে আমরা যে সাইডে বাইডে থাই, আমরা মানে আমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমরা এখন কষ্ট করি। ওই দিনের ঘটনা মনে করেন কি ভাই, অনেক আসামি চলে গেল, আবার আমরা এখানে 2-4 জন যে আছি মনে করেন কি আমরা খুব অনেক কষ্টে আছি। ঠিক আছে, আমাদের বাড়ি অনেক দূরে, যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, আমরা খুব কষ্টে আছি। আর আমার 11 মাস আছে সাজা, আর 2 জন হাজতি আছে। আমার বাড়ি আছে নারায়ণগঞ্জ, 2,500 নারায়ণগঞ্জ, আমার থানা 2,500। আমার আছে মার্ডার মামলা, নরসিংদী থানা মামলা হয়েছিল। এই মামলা আমার প্রথম ফাঁসি রাইছিল, ফাঁসি থেকে আমার 10 বছর সাজা হয়েছে, বল দিয়ে দিছে। আমি সাজা শেষ করে যাব ইয়ের লেগিয়া। আমার সাজা আছে 15 সালে সাজা হয়েছে, আমি ধরা খাইছি 18 সাল, আর 12 সালে একবার ধরা খাইছি। এই মামলায় জামিন পাওয়ার পরে ওরা আবার দ্রুত টাইমিং হলে আমার মামলা সাজা হয়ে যায়, তখন আবার 18 সালে ধরা খাই। আমার আর 11 মাস হলে আমি ইনশাল্লাহ আমি খালাস হয়ে যাব। এনে কই দিয়েছিলাম আমি আসছি এর আগের দিন রাত্রে। গতকালকা আসার পরে আমরা বিকালবেলা মানে আমরা সবাই লক আপ করে লাইছে। পরে কতক্ষণ বাইরে থেকে টিয়াশার গ্যাস হয়েছে, পরে তো মাস্ক দিছে জেলখানা থেকে। মাস্ক দেওয়ার পরে আমরা সবাই যার এর মধ্যে বন্দি। পরে কতক্ষণ পরে দেখলাম মেন গেট ভাঙছে। পরে জেল পুলিশ আসছিল, তারা কি করছে, ড্রেস চেঞ্জ করে লাইছে। তারাও বাঁচার জন্য, সবাই তো জীবন আছে, ড্রেস চেঞ্জ করার পরে তারা আলাদা যার মতো জীবন করার জন্য পরে আমরা তালা খুলে দিয়েছে। তারাই খুলে দেওয়ার পরে কয়েকদিন পরে আসে মনে করেন যারা ভিতরে ঢুকছে তারা সবাই জোর করে বাইরে, আমারও কয়েকটা বাড়ি দিচ্ছে। পরে আমি বাইরে গেছি, আমি ছিলাম, এমনও বাইরে আছি, এমনও। আপনার নাম কি আছে ভাই? নামটা বলা যাবে না। ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম জানিয়েছেন, জেলখানায় বন্দী থাকা সন্ত্রাসী এবং জঙ্গিদের পালানোর সুযোগ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এরা কেউই ছাত্র না। যে সকল বন্দীরা পালিয়েছে তাদের আত্মসমর্পণের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। যে যখন কয়েদিরা ভিতর থেকে যায়, যারা জঙ্গি বা বড় বড় মামলা, ডাকাতি মামলা, হত্যা মামলা যারা আসামি ছিল, তারা তো অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছে, তাদের সাথে সহযোগী যারা ছিল তারা লুট করে নিয়ে গেছে। কিন্তু খুব সাধারণ আসামি যারা ছিল, আইন মান্যকারী, তারা অনেক কিন্তু জেলখানাতে যেতে চায়নি। তাদেরকে ওই সন্ত্রাসীরা যারা গেট ভেঙে যারা লুট করে নিয়ে গেছে, তারা কিন্তু বাধ্য করেছে, লাঠি দিয়ে বাড়িয়েও দিয়েছে, ইভেন চাপাতি দিয়ে কোপ দেওয়ার উপক্রম হয়েছে তাদেরকে এই গেটের বাইরে চলে যাওয়ার জন্য। তো সুতরাং যারা আইন মান্যকারী অনেকেই হয়তো আত্মসমর্পণ করবেন, আমরা প্রত্যাশা করি আইনের মাধ্যমে তারা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগটা নেবেন। আর যারা এই সুযোগ নেবে না, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারাগারে এ ধরনের হামলা নতুন করে ভাবিয়ে তুলেছে আমাদেরকে। তাহলে সেখানে কি নিরাপত্তার ঘাটতি ছিল, নাকি যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের অবহেলা ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজবে এবার। বলছিলাম, নরসিংদী কারাগারে যে হামলা হয়েছিল তাতে কারো গাফিলতি আছে কিনা। এই ঘটনার পরপর নরসিংদী কারাগার পরিদর্শনে আসেন কারা মহাপরিদর্শক। তিনিও জানিয়েছেন, অস্ত্র গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা বা অবহেলা আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে আসেন কারা মহাপরিদর্শক। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নস্যাৎ করার জন্য কারাগারে নৃশংস এই আক্রমণ করা হয়েছে। এরকম একটি নৃশংস আক্রমণ একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এটা অনাকাঙ্ক্ষিত,
কিন্তু রাষ্ট্রের সকল যেই সংস্থা অর্গান আছে আমরা সবাই একতাবদ্ধ আছি। আমরা অতি দ্রুত এই ক্ষয়ক্ষতি পুষিয়ে আমরা ঘুরে দাঁড়াবো এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার সোনার বাংলার যেই আমাদের অক্লান্ত পরিশ্রম সেটা অব্যাহত থাকবে। এখন আমরা অলরেডি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে আমাদের ক্ষয়ক্ষতি নিরূপণ যেটা প্রশাসনিক সেই কাজগুলি আমরা করছি। আমাদের যে সমস্ত অস্ত্র গোলা বারুদ যেটা আমাদের লুট করে নিয়ে গেছে সেগুলি উদ্ধারের জন্য অভিযান চলছে। বন্দিরা যারা পালিয়েছে তাদেরকে ধরার অভিযানও এই মধ্যে আছে। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একতাবদ্ধভাবে আমাদের সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল আছেন। আমরা অতি দ্রুত সময়ে পরিস্থিতিটাকে স্বাভাবিক করাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আমরা এই লক্ষ্য অর্জন করব। এদিকে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ড ঘটিয়ে সকল আসামিসহ আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মোহাম্মদ ফারুককে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি করা হয়। তাছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজি প্রিজন সুজাউর রহমানকে আহ্বায়ক করে 3 সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান জানান, তদন্তের পাশাপাশি কারাগারটিতে বন্দি বসবাসযোগ্য করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। যে এই কর্মকাণ্ডটি যারা করেছেন এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশ বিরোধী কর্মকাণ্ড, এটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। এটি আসলে কোনো দাবি দেওয়া আদায়ের সঙ্গে আসলে এর কোনো ধরনের কোনো সম্পর্ক নাই এবং এই ধরনের কর্মকাণ্ড যারা করেছেন আমি বিশ্বাস করি যে কোনোভাবেই তারা এদেশের অস্তিত্বে, এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমি মনে করি না বিশ্বাস করি। দেশের অস্তিত্বে বিশ্বাস করলে কেউ এই ধরনের কাজ করতে পারেন না। কারোর সাথে কারো মতবিরোধ, মতদ্বৈততা থাকতেই পারে, কিন্তু এটি একটি রাষ্ট্রীয় সম্পদ। এটি কিন্তু কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করতে পারে না। এটি নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে। নরসিংদী জেলা কারাগারের বন্দীদের থাকার জায়গা, রান্নাঘর, কন্ডেম সেল ও অফিস এখন আর আলাদা করে চেনার উপায় নেই। সবখানে পোড়া চিহ্ন, লণ্ডভণ্ড অবস্থা। দেখে মনে হবে যুদ্ধক্ষেত্রের কোনো ধ্বংসস্তূপ। ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় কয়েকজন বলেন, বিকেল 4:15টার দিকে আন্দোলনকারীরা মুহুর্মুহুর ইটপাটকেল ছুটতে ছুটতে নরসিংদী জেলা কারাগারের দিকে চলে আসে। এরপর প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় পেট্রোল বোমাও মারা হয়। কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। আন্দোলনকারীরা ছিনিয়ে নেয়া চাবি দিয়ে বন্দীদের বেশ কটি কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। চারপাশে ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা আসামি ছিনিয়ে নেন। কারাগারের অফিস, রান্নাঘর, বন্দীদের থাকার জায়গা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের থাকার কন্ডেম সেল সহ পুরো এলাকায় আগুনে পোড়ার দাগ। আশপাশের উৎসাহী লোকজন কারাগারের ভিতরে ঢুকে বিভিন্ন দৃশ্য দেখছেন। আসলে যেটা জানতে পারছিলাম, আমরা কখনো 1971 সালের মুক্তিযুদ্ধ দেখি নাই, ভাষা আন্দোলন দেখি নাই, কিন্তু গতকাল রাত্রে আমরা যতটুকু শুনতে পাইছি যে ভাষা আন্দোলন থেকেও নাকি এর চেয়ে ভয়াবহ অবস্থা হয়েছে। তো নরসিংদীতে এরকম কখনো হয়েছে আমার জানা মতো এরকম কোনো হিস্ট্রি আমি শুনি নাই। যারা বের হয়ে গেছে তারা তো ইচ্ছা করে বের হয়নি, তারা তো পরিস্থিতির শিকার। অনেক আসামি আমি দেখছি বের হতে চায় না, তবুও বাধ্য হয়েছে বের হতে। তো কেউ আশা করেনি এরকম। এখানে আগুন দেওয়া হয়েছে, তারপর আসামিরা ছিল গেট ভাঙিয়া, ভিতর থেকে যারা আসামি ছিল ওরা বাইরে হয়ে গেছে, বাইরের লোক ঢুকছে। আজকে দেখতে আসলাম, আসে দেখলাম যে অবস্থা খারাপ। মানুষজন যে যেমন নিতে পারতেছে, তারপর লোকজন দেখতে আসছে। আজকে বাড়ি থেকে আসছি, নরসিংদী শহরে আসছি শুধু এইটাই দেখার জন্য। আইসা দেখলাম যে যেটা যা শুনছি তাই সত্য, মানে এটার ভিতরে কিছুই নাই। যাই কিছু দেখতেছি ফুলাবানে টুকাইরা হাতে হাতে নিয়ে যাইতেছে নরসিংদী জেলা কারাগার। এর নাম হলো নরসিংদী জেলা কারাগার। আসলে এটা আসলে আমাদের এলাকার জন্য একটা আতঙ্কের বিষয়। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতেছে, কিছু মানুষ আইসে আবার ভিতর থেকে কিছু লুটপাট করতেছে। আশেপাশে দেখা গেছে অনেক মানুষ ভিড়ভাট্টা করতেছে আর কি। এটাই যা কিছু পাইতেছে সব কিছু নিয়ে যেতেছে, যে বই পড়তেছে নিতে আছে, ফ্যান, টিভি, এসি যা দেখছি, কালকে দেখছি রাস্তা দিয়ে এসি, ডেক পাতিল সহ নিয়ে গেছে, সব নিয়ে গেছে। এখন আমরাও দেখতেছি। কারারক্ষীরা হামলাকারীদের বাধা দিলে তাদেরকে মারধর করা হয় এবং কারারক্ষীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় চাবি, আর সেই চাবি দিয়ে
খোলা হয় একে একে সব দরজা এবং সেখানে দেয়া হয় আগুন। বলছিলাম নরসিংদী জেলা কারাগারের কথা। সেখানে গিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন ছেলে ঝুলছে ভাঙা তালা, আবার অনেক দরজায় আছে চাবি সহ তালা, ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া জিনিসপত্র, কারণ সর্বত্রই দেয়া হয়েছিল আগুন। কারাসূত্র বলছে আন্দোলনকারীরা ও বন্দিরা মিলে অস্ত্রাগারের চাবি ছিনিয়ে নিয়েছেন। তারা 85টি অস্ত্র ছিনিয়ে নেন। এছাড়া চাইনিজ রাইফেলের 7000 গুলি ও শর্টগানের 1050টি গুলি ছিনিয়ে নিয়েছেন। এমনকি কারাগারের কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। গত 140 বছরের ইতিহাসে আসামি বিদ্রোহের ঘটনা থাকলেও বাইরে থেকে এসে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা এই প্রথম। নরসিংদীর এই কারাগারে 75 জন কারারক্ষী আছেন, যাদের মধ্যে 20 জন আহত হয়েছেন। প্রধান ফটক থেকে আসামি পর্যন্ত পৌঁছতে অন্তত 6টি গেটের তালা ভাঙা হয় হ্যামার দিয়ে। পরে বিশেষ সেলের তালা ভেঙে ছিনিয়ে নেওয়া হয় বন্দি থাকা জঙ্গি সদস্য হিজবুল্লাহ, আবদুল্লাহ কামরুল, আব্দুল হালিম, নুরুল আলম, ওমর ফারুক, মাইনুদ্দিন, জুয়েল ভুইয়া, খাদিজা পারভিন মেঘলা এবং ইশরাত জাহান মৌসুমী মৌকে। নরসিংদী জেল থেকে পলাতক অপারেশন গার্ডিয়ান নট এর সাথে যুক্ত শীর্ষ 2 জঙ্গি হলেন ইশরাত জাহান মৌসুমী ও খাদিজা পারভিন মেঘলা। বুধবার ভোরে সিটিটিসির চিরুনি অভিযানে ঢাকার মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের দুজনেই বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এই 2 জঙ্গি নরসিংদী জেলে সাজা ভোগ করছিলেন। কারাগারে হামলার সুযোগে দুজনই জেল হতে পালান। সিটিটিসি প্রধান জানান, এখনও যে সকল জঙ্গি পলাতক রয়েছেন তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এটা আমরা শনাক্তকরণের চেষ্টা করছি। আমি আপনাকে বলি যে আমরা 2-1 জনকে শনাক্ত করেছি, আমরা পেয়েছি, সুতরাং সেটা নিয়েও আমরা কাজ করতেছি। এদিকে নরসিংদী জেলা কারাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় 11টি মামলা হয়েছে। এছাড়া আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কারাগার বা জেলখানায় রাখা হয় অপরাধীদের, অর্থাৎ রাষ্ট্রের চোখে যারা অপরাধী তাদেরকেই রাখা হয় এই সংরক্ষিত স্থানে। আর এখানের নিরাপত্তার দায়িত্বে থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে কারারক্ষীরা দায়িত্ব পালন করেন কারাগারের নিরাপত্তার। কিন্তু 19 জুলাইয়ের ঘটনা আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলেছে। কারণ এই সংরক্ষিত জায়গায় কিভাবে এমন হামলা হলো, আর একসাথে এত আসামি কিভাবেই বা বেরিয়ে গেল? তাহলে আমাদের রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি কোনো ব্যর্থতা ছিল, না কারারক্ষীদের ব্যর্থতা ছিল? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে একটি পরিস্থিতির কারণে যে অবস্থা তৈরি হয়েছে নরসিংদী কারাগারে, সেটি দিয়ে আমাদের নতুন করে শেখার আছে এবং পরবর্তীতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসন সহ সবাইকেই উদ্যোগ নিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1215। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন 48119431 থেকে 34 পর্যন্ত, অথবা 01302994520 এই নম্বরে। আমাদের ইমেল করুন atnbibek@gmail.com।